নমস্কার বন্ধুরা। লক্ষ লক্ষ ইপিএস 95 পেনশনারদের জন্য বড় সুখবর। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট ইপিএফওকে নির্দেশ দিয়েছে যে একটি শর্তে ইপিএস 95 পেনশনারদের উচ্চতর পেনশন বা হায়ার পেনশন দেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়টি আজকে আলোচনা করব। কোন শর্তে বা কী কারণে হঠাৎ এই রকম একটা নির্দেশ দিল ইপিএস 95 পেনশনারদের জন্য মাদ্রাজ হাইকোর্ট, সেই বিষয়টা আলোচনা করব। এবং সেই সঙ্গে ইপিএস 95 পেনশনের যে পেনশন বৃদ্ধির বিষয়ে কোনো আপডেট আপনারা বলেছিলেন, সেই বিষয়টি কিন্তু আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি হায়ার পেনশন বা উচ্চতর পেনশন সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের রায় সংক্রান্ত বিষয়টা কি। আপনারা জানেন যে ইপিএস 95 পেনশনারদের কন্ট্রিবিউশন ছিল কত? 8.33। সেটা কত? 15,000 টাকা ম্যাক্সিমাম তার স্ল্যাব বাঁধা ছিল। কিন্তু 2022 নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট একটি রায় দেয় যে 1 সেপ্টেম্বর 2014 তারিখে যে কর্মরত যারা আছেন কর্মচারী, তাদের প্রকৃত বেতনের 8.33%-এর যদি হিসাবে 15,000 টাকার বেশিও হয়, সেক্ষেত্রে তারা কিন্তু সেটা যোগ্য হবে এবং সেটা বকেয়াটা দিয়ে তারা আরও হায়ার পেনশনের জন্য আবেদন করতে পারবে। মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমরা আগে অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, এখানে আর অত ব্যাখ্যা যাচ্ছি না। মোটামুটি হায়ার পেনশন অর্থাৎ পেনশন বৃদ্ধি নিয়ে একটি রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, যেখানে পেনশন কিন্তু হায়ার বা উচ্চতর হারে পেতে পারেন। তো সেই বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইপিএফও নির্দেশিকা দেয় কী কী করতে হবে হায়ার পেনশন পেতে হলে। কিন্তু সেখানে যে শর্তগুলো বেঁধে দিয়েছিল, সেই শর্তের কিছু সমস্যা ছিল। তো প্রথমে দেখে নিই কী কী বলেছিল শর্তাবলীর। প্রথমে বলা হয়েছিল অবসরপ্রাপ্তরা অবশ্যই 31 জানুয়ারি 2025 তারিখে বা তার আগে নিয়োগকর্তার কাছে তাদের যৌথ আবেদনপত্র জমা দিতে হবে এবং তাদের অবশ্যই প্রযোজ্য সুদের হারে ডিফারেন্সিয়েশনের অবদান অর্থাৎ সীমিত এবং প্রকৃত অবদানের মধ্যে ঘাটতি প্রেরণ করতে হবে। অর্থাৎ ধরুন তখন যে হিসেব ছিল এবং পরবর্তী সুপ্রিম কোর্টের রায়ের পরে যে ঘাটতিটা হচ্ছে, বড় যে অ্যামাউন্টটা ঘাটতিটা হচ্ছে, সেই ঘাটতির টাকাটা তাদেরকে কিন্তু আবার দিতে হবে, পেনশনারদের ইপিএফকে জমা করতে হবে। এবং সেখানটায় বলা হয়েছিল এরপর পেনশন গণনা হবে, অর্থাৎ আপনার যে বকেয়াটাকে আপনাকে জমা করতে হবে পেনশনার হিসাবে, এবং তারপরে সেখানে আপনার পেনশনের হিসেব করা হবে আপনার মৌলিক যে বেতন ছিল অর্থাৎ বেসিক বেতন ছিল এবং ডিএ ছিল, তার উপর ভিত্তি করে নির্ধারিত পরিমাণের অধীনে ইতিমধ্যে প্রাপ্ত পেনশন কেউ নেওয়ার পরে তাদের যে কোনো বকেয়া দেওয়া হবে। অর্থাৎ যত টাকা আপনি পেনশন পেয়ে গেছেন, এতদিন পেয়ে গেছেন, তারপরে যে বাকি যে বকেয়া যে টাকাটা এক্সট্রা যে পেনশনটা, সেটা আপনাকে কিন্তু দেওয়া হবে হিসেব করার পরে। আপনার কখনো ভাববেন না যে পুরো পেনশনটা পাবেন, আপনি যেটা পেয়ে গেছেন সেটা বাদ দিয়ে অ্যাডজাস্ট করা হবে আপনার পেনশনটিকে। এবারে মাদ্রাজ হাইকোর্ট কী কারণে এরকম একটি রায় দিল? মাদ্রাজ হাইকোর্ট রায় দিয়েছে ত্রিচির ভেল একটি 84 জন কর্মচারীর একটি রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে। কী বিষয়টা? আদালত ইপিএফওকে উচ্চতর পেনশনের জন্য তাদের যৌথ আবেদনপত্র গ্রহণ করতে বলেছে এবং এই রায়টা কিন্তু ওনাদের জন্য বলেছে। তো ইপিএফের উচিত এটা কিন্তু সবার জন্য অ্যাক্টিভ করে দেওয়া। বিষয়টা কি দেখুন, ইপিএফও ট্রাস্টের নিয়ম উল্লেখ করেছে। ইপিএফ কী কারণে? যে ইপিএফ বলেছে এরা ট্রাস্টের অধীনে থাকে, তাই এদেরকে এই উচ্চতর পেনশন দেওয়া যাবে না। এবং 1 সেপ্টেম্বর 2014 পরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করতে পারবেন, তাদের অবশ্যই সুদসহ ডিফারেন্সের অবদান জমা করতে হবে। এই বিষয়ে কেন ইপিএফও তাদের আবেদনটা প্রত্যাখ্যান করেছে সেটা আগে দেখে নিই, যে কেন ইপিএফও তাদের আবেদনটাই প্রত্যাখ্যান করেছে। ত্রিচির যে ভেল তার যে কর্মচারীরা ছিলেন, তাদের এই সংস্থাটি এক্সেম্পটেড ছিল, অর্থাৎ ইপিএফও সরাসরি এই যে ইপিএফ পেনশনের স্কিমে ইপিএস 95-এর আন্ডারে ছিল না। তারা একটা ট্রাস্ট হিসাবে দ্বারা পরিচালিত হতো। আর ট্রাস্টের নিয়ম অনুযায়ী নিয়োগকর্তার অবদান 15,000-এর মজুরির সীমা অতিক্রম করতে পারবে না। অর্থাৎ তারা যে কন্ট্রিবিউট করবে সেখানে 15,000 টাকার সীমা বেশি কোনোভাবে অতিক্রম করতে পারবে না। এর ভিত্তিতে ইপিএফও উচ্চতর পেনশনের জন্য অবসরপ্রাপ্তদের জমা দেওয়া যৌথ আবেদন প্রত্যাখ্যান করে এবং দাবি করে যে এই ধরনের অবদান সম্মত ট্রাস্টের নিয়ম লঙ্ঘন করবে। এই ধরনের অবদান করাই যাবে না, কারণ নাকি এটা ট্রাস্টের নিয়মটাকে লঙ্ঘন করে। এবং এখানে বলা হয়েছে ইপিএফ যে তখন কর্মচারীরা তারা হচ্ছে ট্রাস্টের বৃহত্তর পিএফ ফান্ডকে অগ্রাধিকার দিয়েছে ইপিএফের পেনশন স্কিমের তুলনায়, তাই তারা তখন সেই স্কিমটাকে নিয়েছিল। এখন তারা কিন্তু এই পেনশন স্কিমের জন্য আবেদন করছে এবং তারা এই হায়ার পেনশনের জন্য আবেদন করছে, এই জন্য তাদের এই আবেদনটা বাতিল করা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে কর্মচারীরা তাদের ভবিষ্যৎ তহবিলের পরিমাণ সুদসহ পেয়ে ইপিএফ স্কিমের সদস্যপদ থেকে বেরিয়েও গিয়েছে।
অর্থাৎ ওনারা নাকি সমস্ত বকেয়া টকেয়া নিয়ে সুদ সহ সদস্যপদ থেকে বেরিয়ে গেছেন, যৌথ বিকল্পটি ব্যবহার করার আগেই তাদের পেনশন ন্যস্ত হয়ে গেছে। তো মাদ্রাজ হাইকোর্ট বলেছে, এবং সেই সঙ্গে আরও ইপিএফও বলেছে মাদ্রাজ হাইকোর্টে, যে ট্রাস্টের কাছে নাকি তহবিল নেই, টাকা নেই, সেই কারণে তারা এই তহবিল স্থানান্তরও করতে পারবে না, এবং তার ভিত্তিতে তারা কিন্তু এই উচ্চতর পেনশন দিতে পারবে না। এবার আদালত কি বলেছে দেখুন। আদালত ইপিএফের এই অবস্থান সঙ্গে দ্বিমত পোষণ করে রায় দিয়েছে, প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের নিয়মগুলি ইপিএস বিধানকে অগ্রাহ্য করতে পারে না, এবং অর্থাৎ ওই যে ট্রাস্ট ছিল, যে ট্রাস্টের আন্ডারে ভেলের কর্মচারীরা পেনশনটা পেতেন, সেটা কিন্তু ইপিএস যে বিধান আছে সেটাকে অগ্রাহ্য করতে পারে না, এবং বৈধ পেনশনের সুবিধা অস্বীকার করতে পারে না। এটি জোর দিয়ে বলে যে 1 সেপ্টেম্বর 2014 পরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা যদি নির্দিষ্ট শর্ত মেনে চলেন, তবে তারা এখনও উচ্চতর পেনশনের জন্য যোগ্য হবেন। হাইকোর্টের এই রায়ের ফলে 31শে জানুয়ারি বা তার আগে জমা দেওয়া উচ্চতর পেনশনের জন্য উচ্চতর যে হায়ার যে স্কেল ছিল, সেই স্কেলের জন্য যারা আবেদন করেছেন তাদের যৌথ আবেদনপত্র ইপিএফকে গ্রহণ করতে হবে। এবং আদালত বলেছে, ইপিএফ স্কিমের অধীনে প্রণীত ট্রাস্ট নিয়মগুলি কর্মচারী পেনশন স্কিমের অধীনে সুবিধা অস্বীকার করার জন্য অস্বীকার করতে পারবে না। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে ওই সমস্ত কর্মচারী বা ওই ক্যাটাগরির কর্মচারী যারা আছেন, ওই শর্তে যে সমস্ত কর্মচারী আছেন যারা ইপিএস 95 পেনশন পাবেন না বলে হতাশ হয়ে পড়েছেন, তাদের জন্য কিন্তু একটা বড় রায়। তাদের কিন্তু এই ইপিএস 95 পেনশনের অধীনে উচ্চতর পেনশন দিতে হবে। এই রায়টি অবসরপ্রাপ্তদের জন্য একটা স্বস্তি, যারা পূর্বে ইপিএস 95-এর অধীনে উচ্চতর পেনশন থেকে বঞ্চিত ছিলেন। এটি স্পষ্ট করে যে ট্রাস্টের নিয়মগুলি ইপিএস বিধানগুলিকে বাতিল করতে পারবে না, এবং নিশ্চিত করে যে যোগ্য কর্মচারীরা প্রয়োজনীয় শর্ত পূরণ করে উচ্চতর পেনশন দাবি করতে পারেন। অর্থাৎ এই ভেল ছাড়া যে আরও এক্সেমটেড সংস্থাগুলি আছে, তাদের সমস্ত যে পেনশনার আছেন তারা কিন্তু আবেদন করতে পারতেন। অনেকে হয়তো ওই আশায় বা ওই হতাশাতে আবেদনই করেননি, কিন্তু আবেদন কিন্তু করতে হতো। এখানে সেই বিষয়টা বলা হয়েছে, যারা আবেদন করেছেন তাদের বিষয়গুলো কিন্তু গ্রাহ্য করতে হবে। এবার আসি মিনিমাম পেনশন। আপনারা অনেক দিন বারবার কমেন্ট করছেন যে মিনিমাম পেনশন বৃদ্ধির কোনো খবর আছে নাকি। তো সেই অর্থে সরকারের তরফ থেকে কিন্তু পরিষ্কার কখনো আশা পাওয়া যায় না, যা হয় মিডিয়া রিপোর্ট। তো সেখানেও দেখুন, এখানে একটা ইকোনমিক টাইমসের একটি খবর নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে বলেছে দেখুন, যে ইপিএস 95 পেনশন যে মিনিমাম পেনশন, সেটাকে 1,500 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত করার জন্য প্রস্তাব চলছে, এবং তার মিটিংটা হবে 10-11 অক্টোবর, এবং বেঙ্গালুরুতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য থাকবেন ওখানটায়, এবং সেখানটায় এই সিদ্ধান্ত হতে চলেছে। দিওয়ালি গিফট হিসাবে নাকি এটা হতে পারে। তো এটা হচ্ছে মিডিয়া রিপোর্ট, সুতরাং আমিও এখানে অথেন্টিক আপনাদের সামনে কিছু বলতে পারছি না। যদি হয় অবশ্যই ভালো, কারণ পেনশনাররা সত্যি কষ্টে আছেন। এই পেনশনে কিন্তু তাদের জীবনযাত্রা অতিবাহিত করা খুবই খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।